Hello boys, today I am going to discuss or go through the text of Unit 2, The Book of Nature by Jawaharlal Nehru. আজকে তোমাদের দ্য বুক অফ নেচার জওহরলাল নেহরুর ইউনিট 2টা সম্বন্ধে আলোচনা করা হবে। এর আগের দিন ইউনিট 1 এর সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। সেখান থেকে তোমরা বুঝতে পেরেছিলে এখানে বুক অফ নেচার বলতে কি বলা হয়েছে। ইউনিট 2 সম্বন্ধে এখানে আলোচনা করা হবে, ঠিক আছে? তাহলে তোমরা এর আগে জেনেছিলে যে এখানে যে টেক্সটটা উদ্ধৃত করা হয়েছে সেটা হলো জওহরলাল নেহরু তার ছোট মেয়ে ইন্দিরা গান্ধীকে কতগুলো সিরিজ অফ লেটার, কতগুলো চিঠি তিনি লিখেছিলেন, সেটাই পরবর্তীকালে বই হিসেবে প্রকাশ করা হয়। এবং এই যে আমরা পড়তে যাচ্ছি দ্য বুক অফ নেচার, এটা হলো সেই বইয়ের থেকেই এই অংশগুলো উদ্ধৃত করা হয়েছে। এটা তোমরা আগে জেনেছিলে, ঠিক আছে? এখন আমরা ইউনিট 2 সম্বন্ধে একটু পড়বো, ইউনিট 2 এর সম্বন্ধে একটু জানবো যে ইউনিট 2 এ তিনি এখানে কি বলতে চেয়েছেন। দেখো তাহলে আমরা টেক্সটটা আসবো। দেখো, ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি ইতিহাস পড়েছো বইয়ে। বাট ইন ওল্ড টাইমস হোয়েন ম্যান ডু নট এক্সিস্ট, কিন্তু যখন পুরোনো দিনে মানুষেরই কোনো অস্তিত্ব ছিল না, শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, নিশ্চিতভাবে কোনো বই তাহলে তখন লেখা হয়নি। মানুষই যখন ছিল না তখন কে আর বই লিখবে? হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, তাহলে আমরা কী করে বুঝবো যে সেই সময় কি হয়েছিল? আমরা ইতিহাস পড়ে আমরা জানতে পারি যে 100 বছর আগে মুঘল সম্রাট কি করেছিলেন, বা শাহজাহান কি করেছিলেন, আকবর কি করেছিলেন, বা আরও যে সমস্ত রাজা আমরা সম্বন্ধে পড়ি, বল্লাল সেন বা সেন বংশের রাজা, পল্লব বংশের রাজা, পাল বংশের রাজা, তারা সেই বংশটা কেমন ছিল, তাদের যেমন পুঁথিপত্র ঘেটে আমরা ইতিহাস ঘেটে আমরা সেখানে তখন কি হয়েছিল সেটা বুঝতে পারি। তাহলে যে সময় কোনো মানুষই ছিল না তাদের ইতিহাস আমরা কি করে পাবো? উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন, আমরা শুধুমাত্র বসে থাকতে পারি না। মেয়ারলি মানে শুধুমাত্র, মেয়ারলি কথাটা এর আগেও লেখানো হয়েছিল। মেয়ারলি শুধুমাত্র, উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন, শুধুমাত্র আমরা বসে থাকতে পারবো না। অ্যান্ড ইমাজিন এভরিথিং, এবং সব কিছুই কল্পনা করতে পারি না, বা সব কিছুই কল্পনা করতে পারি না যে সেই সময় এই জিনিসটা ছিল। এটা সবসময় কল্পনা করা যায় না। ইমাজিন অর্থাৎ কল্পনা করো, ওকে? উই ক্যানট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই মজাদার। ফর উই কুড ইমাজিন এনিথিং, আমরা সব কিছুই কি করতে পারি? কল্পনা করতে পারি। ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু, আমরা যেটা চাই। অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, এবং এভাবে কি করতে পারি? আমরা খুব মজাদার এবং খুব সুন্দর পরীর গল্প তৈরি করতে পারি। ফেয়ারি টেল অর্থাৎ পরীর গল্প, ঠিক আছে? ফেয়ারি অর্থাৎ পরী সম্বন্ধীয়, ফেয়ারি টেল অর্থাৎ, টেল কথার অর্থ হলো গল্প, ঠিক আছে? ফেয়ারি টেল অর্থাৎ পরীদের গল্প। ওকে, তিনি জওহরলাল নেহরু বলতে চাইছেন যে আমরা কি করতে পারি না, আমরা যা চাই সেটাই ইমাজিন করতে পারি। আমি ইমাজিন করতে পারি যে আমি এক সময় একটা বিশাল বড় রাজা ছিলাম, সেটা আমি মনে মনে ইমাজিন করতে পারি, বসে বসে ইমাজিন করতে পারি, কল্পনা করতে পারি। তাতে কেউ আটকাবে না, তাতে কারো ক্ষতিও কিছু হবে না। এটা খুবই মজাদার বিষয়। বা আমি ইমাজিন করতে পারি যে আমি দেশের প্রধানমন্ত্রী, সেটাও আমি ইমাজিন করতে পারি, তাতেও কেউ কারো কোনো ক্ষতি হবে না, আর কি সেটা কোনো বাধাপ্রাপ্ত কোনো কিছু হবে না। কিন্তু সব কিছু কি ইমাজিন করে পাওয়া যায়? এই ক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে একটা জাস্ট একটা পরীদের গল্প হয় যে আমি এক সময় একটা রাজা ছিলাম, তখন রাজ্য শাসন করতাম। এইভাবে একটা ছোট ছেলেকে গল্প, একটা পরীদের গল্প যা হোক বলা যেতে পারে। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু এটা সত্যি হবে তার কোনো সত্যি হবে এটার কোনো ভিত্তি নেই। অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস, কারণ এটা কোনো এক ঘটনার উপরে প্রতিষ্ঠিত নয়। দ্যাট উই হ্যাড সিন, যেটা আমরা দেখেছি। অর্থাৎ যে ঘটনাটা আমরা দেখেছি সেই ঘটনাটা আমার কল্পনার উপরে নাও মিলতে পারে, কারণ এই ঘটনাটা কোনো ভিত্তি নেই, কোনো সত্যিকারের ভিত্তি এটাতে নেই।
বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, যদিও সেই অতীতকালে প্রাচীনকালে আমাদের কোনো বই লেখা হয়নি, ফরচুনেটলি ভাগ্যবশত, ফরচুনেটলি কথার অর্থ হলো ভাগ্যবশত, ফরচুনেটলি ভাগ্যবশত ফরচুনেটলি উই হ্যাভ সাম থিংস, আমাদের কিছু জিনিস আছে, হুইচ টেলস আস এ গ্রেট ডিল, যেটা বেশ অনেক অংশই বলে থাকে, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, একটা বই যতটা আমাদেরকে বলতে পারে। অর্থাৎ আমাদের সেই সময়কার ইতিহাস হয়তো আমাদের কাছে নেই, কিন্তু আমাদের কিছু জিনিস আছে যেগুলো কি করতে পারে, ইতিহাস বইয়ের মতোই আমাদেরকে অনেক কিছুই বলতে পারে। অর্থাৎ ইতিহাস বই পড়লে আমরা যতটা জ্ঞান পাবো, সেই সব জিনিসগুলো দেখে আমরা ঠিক ততটাই জ্ঞান পাবো। দেখো কোন জিনিসগুলোর কথা বলেছে। উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স, আমাদের পাহাড় আছে, পর্বত আছে, অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স, নদী সমুদ্র আছে, তারা আছে, অ্যান্ড রিভার্স, নদী আছে, অ্যান্ড ডেজার্টস, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি আছে, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস, এবং পুরনো প্রাণীদের জীবাশ্ম আছে। ফসিলস কথার এর আগে আমি লিখেছিলাম জীবাশ্ম। ডেজার্ট অর্থাৎ মরুভূমি, ডেজার্ট অর্থাৎ মরুভূমি। ডেজার্ট কথার অর্থই হলো মরুভূমি। এস যোগ হয়েছিল, অর্থাৎ অনেকগুলো মরুভূমির কথাই বলা আছে, কারণ আমাদের তো আর একটা মরুভূমি নেই, অনেকগুলো মরুভূমি আমাদের পৃথিবীতে বিদ্যমান আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি কি আছে, আমাদের পাহাড় পর্বত নদী নালা সমুদ্র, তারপরে স্টার্স অর্থাৎ নক্ষত্র আছে, বিভিন্ন রকমের তারা আছে, তারপরে আমাদের আর কি কি আছে, আমাদের বিভিন্ন মরুভূমি আছে, এগুলো সম্বন্ধে আমরা অনেক কিছুই জানতে পারি। অর্থাৎ সেই সময়কার ইতিহাস সম্বন্ধে জানতে গেলে এইগুলো যদি আমরা স্টাডি করি, পাহাড় পর্বতগুলো স্টাডি করি, তাহলেও আমরা সেই সময়কার ইতিহাস সম্বন্ধে জানতে পারবো। দিস অ্যান্ড আদার লাইক থিংস, এগুলো এবং এর মতো অন্যান্য জিনিসগুলো আর আওয়ার বুকস ফর দ্য আর্টস আর্লি স্টোরি, এগুলো আমাদের বইয়ের মতো, কিসের না, পৃথিবীর প্রাচীন ইতিহাসের, অর্থাৎ পৃথিবীর প্রাচীন ইতিহাসের এগুলোই হচ্ছে বই। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দি স্টোরি, আর আসল উপায়, আসল পদ্ধতি টু আন্ডারস্ট্যান্ড দি স্টোরি, এই সমস্ত গল্পগুলোকে বা এই সমস্ত ঘটনাগুলোকে জানার বা বোঝার, ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুক, শুধুমাত্র যে এইগুলো সম্বন্ধে অন্যান্যদের লেখা বইগুলো পড়লেই আমাদের হবে না, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, আমাদের কি করতে হবে না, প্রকৃতির আসল বইয়ে আমাদেরকে যেতে হবে। কি বললো আমি বলি, ঠিক আছে, মেয়ারলি কথার অর্থ আমি লিখিয়ে দিয়েছি। দেখো, জওহরলাল নেহরু বলতে আছেন, ধরে নাও তুমি কোনো একটা ভূগোল বইয়ে এভারেস্ট পর্বতমালা সম্বন্ধে পড়ছো, যে এভারেস্ট পর্বতমালা বা হিমালয় পর্বতমালা এত দিন প্রাচীন, এত বছর পুরনো, এটা একটা ভঙ্গিল পর্বত, ঠিক আছে, এবং এর উচ্চতা সবথেকে, পৃথিবীর যতগুলো পর্বতমালা আছে তার মধ্যে সবথেকে উচ্চতা বেশি এভারেস্টের, আর হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম এভারেস্ট, এটা আমরা একটা ভূগোল বইয়ের থেকে জানতে পারি। ঠিক আছে, কিন্তু কবি বলছেন যে শুধুমাত্র অন্যদের বই পড়ে শুধুমাত্র এটাকে জানলে হবে না, আমাদের কি করতে হবে, আমাদেরকে নিজেদেরকে এভারেস্টে যেতে হবে এবং সেইখানে তার সেই জিনিসটা সম্বন্ধে স্টাডি করতে হবে। ঠিক আছে, বা সেই জিনিসটা সম্বন্ধে জ্ঞান আহরণ করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো, ইউ উইল, তুমি আশা করি, এখানে তুমি অর্থাৎ ইন্দিরা গান্ধীর কথা বলেছে। আই হোপ, আমি আশা করি, শুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, আশা করি তুমি খুব তাড়াতাড়ি শিখতে পারবে যে কীভাবে পাথর থেকে এবং পর্বত থেকে এদের গল্প পড়া যেতে পারে। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, মনে করো কতই না এটা আকর্ষণীয় হবে। ফ্যাসিনেটিং কথার অর্থ হলো আকর্ষণীয়। ওকে,
তাহলে মনে করো যে কতই না এটা মজাদার হবে বা আকর্ষণীয় হবে যখন তুমি অন্যান্য বই পড়ে বা এই সমস্ত পর্বতগুলো পড়তে তুমি সক্ষম হবে এবং এই সমস্ত পর্বতগুলো পড়ে তুমি কোনো কিছু জানতে পারবে। আমরা কি করি, আমরা বিভিন্ন এডুকেশনাল ট্যুরে যাই, অর্থাৎ স্কুল থেকে বা কোচিং সেন্টার থেকে বা টিউশন থেকে আমরা কি করি, বিভিন্ন এডুকেশনাল ট্যুরে যাই, অর্থাৎ হিস্টোরিক্যাল জায়গাগুলোতে আমরা বেড়াতে যাই। যেমন ব্যান্ডেল চার্চে গেলাম, তো সেইখানে আমরা কি শুধু কি চার্চ দেখতে যাই না খিচুড়ি খেতে যাই বা অন্যান্য পিকনিক করতে যাই? না, তা নয়। আমরা সেখানে জানতে যাই সেখানকার ইতিহাস সম্বন্ধে জানতে। এবং একটা বইয়ে আমি ব্যান্ডেল চার্চ সম্বন্ধে পড়লাম, ব্যান্ডেল চার্চ সম্বন্ধে হয়তো সেখানে 2 পাতা লেখা আছে, তো 2 পাতাতে আমি যতটুকু না জানবো সেইখানে গিয়ে আমি সেটা ভালোভাবে দেখে আরও বেশি জানতে পারবো। এই জন্যই আমরা সেখানে ভ্রমণ করে থাকি, যাত্রা করে থাকি। ওকে, কবি এটা কি বলতে চেয়েছেন? এভরি লিটল স্টোন, প্রত্যেকটা ছোট পাথর, দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, যেটা তুমি দেখতে পাচ্ছ যে রোডের গায়ে পড়ে আছে, অর অন দ্য মাউন্টেন সাইড, অথবা পর্বতের গায়ে পড়ে আছে, মে বি এ লিটল পেজ ইন নেচার্স বুক, একটা ছোট পাতা হতে পারে প্রকৃতির বইয়ে। অর্থাৎ যদি প্রকৃতিটাকে একটা আমরা বই ধরি, তাহলে একটা ছোট পাথরে সেখানে একটা পাতা রূপে কাজ করবে। অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং, এবং অবশ্যই তোমাকে কিছু বলতে সক্ষম হবে। ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, তুমি যদি জানতে পারো যে কীভাবে এটা পড়তে হয়। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। হিন্দি, ইংরেজি বা ইংলিশ যে ভাষায় আমরা জানি না কেন, প্রথমে এর অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা সম্বন্ধে আমাদেরকে জানতে হয়। ঠিক আছে, অ্যালফাবেট কথার অর্থ তোমরা সকলেই জানো, তবুও লিখে দিচ্ছি বর্ণমালা। কোনো ভাষা আমাদের শিখতে গেলে প্রথমেই যেটা দরকার হয় সেটা হচ্ছে অ্যালফাবেট। আমি ইংরেজি যখন শিখবো তখন আমাকে ABCD EFGH থেকে শুরু করে একবারে জেড পর্যন্ত সমস্ত বর্ণমালাগুলো আমাদেরকে আগে প্রথমেই জানতে হবে। ঠিক আছে, তাই প্রকৃতির যে আমরা বই পড়বো, তাহলে প্রকৃতিরও তো বর্ণমালা থাকা উচিত, এবং সেখানেও তো আমাদের কী করবো, সেখানে সেই অ্যালফাবেটগুলো নিয়ে আমরা পড়তে পারবো। তো প্রকৃতির বর্ণমালা কি আর ABCD বা অ আ ক খ সেটা নয়। প্রকৃতির একটা আলাদা রকমের অ্যালফাবেট আছে, অর্থাৎ এখানে নুড়ি পাথর কীভাবে স্টাডি করতে হয়, কীভাবে তাদের গাছপালাগুলোকে স্টাডি করতে হয়, কীভাবে ধরো আমি একটা পাথর সেটা দেখলাম যে সেটা 4টা স্তর আছে একটা পাথরে, 4টা শিলা মাটির বা পাথরের স্তর আছে, তাহলে আমি সেটা বলতে পারি এটা পারলিক স্তর, এটা মৃত্তিকা স্তর, এটা এত বছর পুরনো, এইভাবে স্টাডি করতে পারি। এগুলোই হলো সেটা অ্যালফাবেট। ওকে, সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, তাই তোমাকে কী করতে হবে, প্রকৃতির বর্ণমালাও জানতে হবে। বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, এর গল্প পড়ার আগে, অর্থাৎ প্রকৃতির গল্প পড়ার আগে। ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক্স, তার স্টোন অর্থাৎ পাথর এবং পর্বতমালাতে তার গল্প পড়ার আগে, অর্থাৎ প্রকৃতির গল্প যদি আমি পড়তে যাই, তাহলে প্রকৃতির যে এলিমেন্ট, যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে, অর্থাৎ পাহাড় পর্বত, সেগুলো আমাকে পড়তে হবে। তো সেগুলো পড়তে গেলেও আমাদেরকে বর্ণমালা জানা দরকার। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস, আশা করি তুমি এখন জানতে পেরেছো কীভাবে এগুলো পড়তে হয়। ইফ ইউ সি এ লিটিল রাউন্ড সাইনি পিপিল, যদি তুমি দেখো একটা ছোট্ট গোলাকার চকচকে পাথর, সাইনি রাউন্ড অর্থাৎ গোলাকার, লিখছি না, সাইনি, সাইনি কথার অর্থ হলো চকচকে, চকচকে, আর পিপল, পিপল অর্থাৎ নুড়ি পাথর। যদি তুমি একটা ছোট্ট চকচকে গোলাকার নুড়ি পাথর দেখো, ডাজ ইট নট টেল ইউ সামথিং, তোমাকে কি এটা কিছু বলছে না? হাউ ডিড ইট গেট রাউন্ড, কীভাবে এটা এত গোলাকার হলো, অ্যান্ড স্মুথ এবং মসৃণ হলো। স্মুথ কথাটার অর্থ হলো মসৃণ, স্মুথ কথার অর্থ হলো মসৃণ। যদি আমরা একটা বড় পাথরকে ভাঙি, তাহলে কি দেখতে পাবো, সেটা এবড়ো খেবড়ো বিভিন্ন কোঁচ খাঁজ কাটা দেখতে পাবো, সেখানে হাতটাও কেটে যেতে পারে। কিন্তু একটা নুড়ি পাথর কত সুন্দর গোল চকচকে এবং বেশ মসৃণ হয়। কিভাবে এটা এলো? হাউ ডিড ইট গেট ডাউন অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস, কোনো রকমের কোণ ছাড়া আর কোনো রকমের
ধারালো কোন ছাড়া, রাফ, রাফ মানে হচ্ছে কর্কশ, রাফ কতটা অর্থ হলো, রাফ অর্থাৎ কর্কশ বা অমসৃণ, আর এজ, এজ অর্থাৎ ধার বা কিনারা। ওকে, অর্থাৎ কোনো একটা অংশের কিনারা। ওকে, কোনো রকমের এর খাঁজ কাটা অংশ, কোনো রকমের কোণ, কর্নার, কর্নার মানে হচ্ছে কোণ, কর্নার মানে কোণ, অর্থাৎ কোনো রকমের খাঁজ কাটা কোণ ছাড়া বা কোনো রকমের অমসৃণ অংশ ছাড়া কিভাবে এটা মসৃণ হলো। ইফ ইউ ব্রেক এ বিগ রক, যদি তুমি একটা বড় পাথরকে ভাঙো ইন্টু স্মল বিটস, ছোট ছোট টুকরোতে, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, প্রত্যেকটা অংশ হবে কি অমসৃণ বা কর্কশ, কর্নার থাকবে অর্থাৎ কোণ থাকবে, অ্যান্ড রাফ এজেস অর্থাৎ ধারালো কিনারাগুলো থাকবে। ঠিক আছে, ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পিপল, এটা সেই ছোট্ট গোলাকার চকচকে পাথরটার মতো হবে না। হাউ দেন ডিড দ্য পিপল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে কীভাবে এটা এত গোলাকার, এত চকচকে এবং এত মসৃণ হলো। ইট উইল টেল ইউ ইট স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার, এটা তার গল্প তোমাকে বলবে যদি তোমার ভালো কান থাকে শোনার আর ভালো চোখ থাকে দেখা। এক্ষেত্রে দেখা বা শোনার কথার অর্থ হলো কি, এটাকে ভালো করে এক্সামিন করা, পরীক্ষা করা। কীভাবে এক্সামিন করব দেখো, বলে দিচ্ছেন কবি বা লেখক। টেলস ইউ দ্যাট, এটা তোমাকে বলবে, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, ইট মে বি লং এগো, হয়তো অনেক দিন আগে, ইট ওয়াজ এ বিট অফ এ রক, এটা একটা বড় পাথরের অংশ ছিল। জাস্ট লাইক দ্যাট দ্য বিট ইউ মে ব্রেক, যে অংশটা তুমি এক্ষুনি পাথর থেকে ভাঙলে ঠিক সেইটার মতনই ছিল। ফ্রম এ বিগ রক, বড় পাথর থেকে, আর স্টোন, একটা বড় পাথর থেকে, উইথ প্লেন্টি অফ এজেস, প্রচুর পরিমাণে তার কিনারা থাকবে, অ্যান্ড কর্নার্স, এবং কোণ থাকবে। প্লেন্টি মানে প্রচুর, প্লেন্টি, প্লেন্টি অফ, সরি, এজেস অ্যান্ড কর্নার্স। প্রবাবলি, হয়তো, প্রবাবলি কথার অর্থ হলো হয়তো, প্রবাবলি হয়তো বা সম্ভবত, সম্ভবত, ইট রেস্টেড, এটা রেস্ট করেছিল, রেস্টেড অর্থাৎ মানে বিশ্রাম নিয়েছিল, অন সাম মাউন্টেন সাইড, হয়তো কোনো একটা পর্বতের গায়ে এটা রেস্ট করেছিল, অর্থাৎ ভাঙার পর যখন একটা বড় পাথর থেকে ভেঙে গেল, বিভিন্ন দিন রোদ পাওয়ার ফলে, ঠান্ডা হওয়ার ফলে যখন টুকরো টুকরো হয়ে সেটা ভেঙে গেল বাতাসের ক্ষয়কার্যের ফলে, যখন সেটা ভেঙে গেলো, এটা হয়তো সেই পাহাড়ের গায়ে তখন কি করছিল, রেস্ট করছিল। দেন কেম দ্য রেন, তারপরে বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন, এবং সেটাকে ধুয়ে নিচেতে নামিয়ে দিল। ওয়াশড কথার অর্থ হলো ধোয়া, ওয়াশড অর্থাৎ ধোয়া হয়েছিল। ওকে, অর্থাৎ ধুয়ে সেটাকে নিচে নামিয়ে দিয়েছিল। টু দ্য লিটিল ভ্যালি, সেই ছোট্ট উপত্যকায়, ভ্যালি, ভ্যালি অর্থাৎ উপত্যকা, উপত্যকা, সেই ছোট্ট উপত্যকাতে নিচে নামিয়ে দিয়েছিল। হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে সে একটা পর্বতের জলাধার দেখতে পেল। স্ট্রিম অর্থাৎ জলাধার, বা ঝর্ণা যেটাকে বলি। হুইচ পুস্ট ইট ডাউন, যেটা এটাকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল, অন অ্যান্ড অন, তখন পর্যন্ত, টিল ইট রিচড এ লিটিল রিভার, যতক্ষণ না এটা একটা ছোট নদীতে পৌঁছে গেল। দেখো, ধরে নাও
কি বলতে চেয়েছেন কবি? লেখক বলছেন যে এটা ধরো একটা বড় পর্বত, এটা একটা বড় পর্বত, এই অংশটা কোনো একটা জায়গা হয়তো ভেঙে গেল, একটা ছোট পাথরে ভেঙে গেল, টুকরো টুকরো হয়ে গেল। তো কিছু টুকরো এদিকে পড়ে গেল, কিছু টুকরো এখানে রেস্ট করছিল। যখন জল এলো, বৃষ্টি হলো, তখন এই টুকরোটাকে ধুয়ে নিয়ে যেয়ে এই উপত্যকায় নিয়ে চলে গেল। ঠিক আছে, উপত্যকার যে নদী বহমান হচ্ছে সেই নদীতে, বা ঝর্ণা বহমান হচ্ছে সেই ঝর্ণায় পড়ে গেল। ঝর্ণা থেকে সেটা গেল কি ছোট্ট একটা নদীতে, ঝর্ণা থেকে এই পাথরটা বয়ে ছোট্ট একটা নদীতে গেল, এবং এই নদীটা ততক্ষণ পর্যন্ত চলতে লাগলো যতক্ষণ না একটা সমুদ্রে মিশবে। আর এই পাথরের অংশটা কি হবে, এই যে বড় পাথরের টুকরোটা, এই টুকরোটা বিভিন্ন অংশে এই জায়গা থেকে, এইখান থেকে আবার এই জায়গা, এভাবে চলতে চলতে সেটা আস্তে আস্তে ভাঙতে 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 ছোট্ট একটা নুড়ি পাথরের আকার ধারণ করবে। অর্থাৎ এর যে খাঁজ কাটা অংশগুলো ছিল, সেই খাঁজ কাটা অংশগুলো যত গড়িয়ে গড়িয়ে যাবে, অর্থাৎ যত এটা অগ্রসর হবে, তত এই খাঁজ কাটা অংশগুলো ধাক্কা লেগে লেগে ভাঙতে 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 ছোট্ট একটা নুড়ি পাথর বা বালুকণাতে পরিণত হবে। ঠিক আছে, এটাই কবি শেষ পর্যন্ত বলতে চেয়েছেন। দেখো তাহলে, till it reached a little river, যতক্ষণ না একটা ছোট নদীতে পৌঁছালো, and the little river took it to the big river, এবং ছোট নদীটা একটা বড় নদীতে নিয়ে ফেললো, and all the while it rolled and the bottom of the river, at the bottom of the river, আর প্রত্যেকটা জায়গায় কি করলো না এটা গড়িয়ে যেতে লাগলো। রোল্ড কথার অর্থ হলো গড়িয়ে যাওয়া, গড়ানো, আর বটম অর্থাৎ নিচে, নদীর নিচের অংশ সেটা গড়িয়ে গড়িয়ে যেতে লাগলো, বটম অফ দ্য রিভার, অ্যান্ড ইট এজেস ওয়ে ওন, এবং এর যে ধারগুলো ছিল, কোণগুলো ছিল, সেগুলো কি হলো না ভেঙে যেতে লাগলো। ওম ওম কথার অর্থ হলো ভেঙে যাওয়া, বা ক্ষয়প্রাপ্ত হওয়া। ভেঙে যাওয়া না করে লিখছি আমি ক্ষয়প্রাপ্ত হওয়া। এগুলো কি হলো না এর কোণগুলো ক্ষয়প্রাপ্ত হতে লাগলো। ওন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং এর যে সামনের অংশটা খুবই কর্কশ ছিল, মেড স্মুথ, এবং খুবই কি হয়ে গেল না চকচকে হয়ে গেল, অ্যান্ড শাইনি, এবং মসৃণ হয়ে গেল এবং চকচকে হয়ে গেল। সো ইট বিকাম দ্য পিবেল দ্যাট ইউ সি, তাই এটাই এভাবে কি হয়ে গেল না একটা নুড়ি পাথর হয়ে গেল যেটা তুমি দেখতে পাচ্ছ। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, হয়তো নদীটা এটাকে অনেক আগে ছেড়ে রেখে দিয়েছিল, বা দিতে পারে যদি ছেড়ে দেয়। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং তুমি এটা দেখতে পাবে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদীটা তোমার আরও বয়ে নিয়ে চলেই যায়, এই নদীটাকেও যদি বয়ে নিয়ে চলে যায়, ইট উড হ্যাভ বিকাম স্মলার, এটা আরও ছোটো ছোটো হতে লাগবে, অ্যান্ড স্মলার, আরও ছোটো হবে, টিল অ্যাট লাস্ট, যতক্ষণ না পর্যন্ত ইট বিকাম এ গ্রেন অফ স্যান্ড, এটা একটা বালির দানা না হয়ে যায়। ঠিক আছে, গ্রেন, গ্রেন মানে শস্য, কিন্তু এক্ষেত্রে হচ্ছে দানা, আর স্যান্ড অর্থাৎ বালি। একটা বড় পাথর, সেটা বড় পাথর যার এখানে কোণ আছে, বিভিন্ন কোণ আছে, সেই কোণটা ভাঙতে 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 সেটা এইভাবে ছোট হতে 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 কি হয়ে গেল না একেবারে একটা বালুর দানাতে পরিণত হয়ে গেল। ঠিক আছে, বালু দানাতে যতক্ষণ নদীটা বয়ে নিয়ে যাবে ততক্ষণ সেটা কি হবে গড়িয়ে গড়িয়ে যাবে, আর সেটা ক্ষয় হতে লাগবে, নিয়ে শেষকালে একটা বালুকণাতে পরিণত হবে। আবার বালুকণাটা ভেঙে যদি যায়, সেটা রোদ বৃষ্টি পেয়ে ঠান্ডা পেয়ে সেটা ভেঙে শেষকালে ধূলিকণাতে পরিণত হবে, ডাস্ট হিসেবে সেটা হয়ে যাবে। তাহলে একটা বড় পাথরের কত রকম রূপান্তর হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো, বিকাম এ গ্রেন অফ স্যান্ড অ্যান্ড জয়েন ইটস ব্রাদার, এবং এর ভাইগুলোকে জয়েন করবে। এর ভাই অর্থাৎ বালুর ভাই মানে বালি। অ্যাট দ্য সি সাইড, সমুদ্রের ধারে, টু মেক এ বিউটিফুল বিচ, একটা সমুদ্র সৈকত, একটা সুন্দর সমুদ্র সৈকত তৈরি করবে। সমুদ্র সৈকতে আমরা কি দেখি, সেখানে বালি ছাড়া আর কিছু দেখতে পাই না। তাহলে সেই ছোটো ছোটো বালিগুলো
মিশে তাদের ভাইগুলোর সাথে মিশে একটা সমুদ্র সৈকত তৈরি করবে। ঠিক আছে? হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেল আউট অফ দ্য স্যান্ড, সেখানে ছোটো ছেলেগুলো খেলাবে এবং সেগুলো কি করবে, ক্যাসেল অর্থাৎ বিভিন্ন রকমের প্রাসাদ তৈরি করবে, অর্থাৎ বালির প্রাসাদ তৈরি করবে। ক্যাসেল কথার অর্থ হলো প্রাসাদ। ক্যাসেল মানে হচ্ছে দুর্গ বা প্রাসাদ। ওকে, প্রাসাদ বা অট্টালিকা। আউট অফ দ্য স্যান্ড, বালিগুলো থেকে। ইফ এ লিটল পিপল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট বালিকণা তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, তাহলে এতগুলো পাহাড় পর্বত এবং পাহাড় পর্বত থেকে আমরা কতই না কিছু শিখতে পারি। অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, এবং অন্যান্য জিনিসগুলো থেকে যেগুলো আমাদের চারপাশে এখনও আছে। ঠিক আছে? তাহলে এটা গেল ইউনিট 2টা। আশা করি তোমরা ইউনিট 2টা সমস্ত কিছুই বুঝতে পেরেছো। এই ভিডিওটা তোমাদের ইউনিট 2টা পড়তে এবং বুঝতে আশা করি সাহায্য করবে। If you have any problem regarding this video or this content, you can contact me. Okay, that's all for the day and for the moment. Thank you very much.